কাদের বিরুদ্ধে রিট করা যায় এবং 5 প্রকার রিটটা কি। 5 প্রকার রিটের মধ্যে আপনি দেখবেন যে হেভিয়াস কর্পাস, আরেকটা আছে কোয়ারেন্টু, এটা 102 এর 2 নম্বরে এই খতে আছে। ওটার মধ্যে কোনো ব্যক্তি এখানে সংক্ষুব্ধ নাই, যে কোনো ব্যক্তি এই রিটটা করতে পারে। এখানে লোকাস টেন্ডার, যেটা মোহাম্মদ আহসানুল করিম যে বলছেন লোকাস টেন্ডারের প্রশ্নে 74 সাল এবং 74 সালে প্রথম লোকাস টেন্ডারের বিষয়টা আলোচনা হয়েছে বেরোবারি কেসে, খুবই সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। এই লোকাস টেন্ডারের প্রশ্নটা এই কোয়ারেন্টুতে এবং হেভিয়াস কর্পাসে আপনার আসবে না। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে এই কতে আছে, কতে আছে, এটা 2 এর কতে এখানে আছে 3টা আছে হেভিয়াস, এই সারসরারি, প্রোহিবিশন অ্যান্ড ম্যান্ডামাস। ওই 3টার ব্যাপারে বলা আছে যে এগ্রি পার্সন হইতে হইব। আর ওইখানে আরেকটু আছে, ডিসিমিলারিটি আছে, যে ইফিকাসাস রেমেডি যখন না থাকে 102 এর 1 যেটা, যদি মৌলিক অধিকারগুলো করা হয়, মানে লঙ্ঘন করা হয়, এটির কার্যকরী করার জন্য আপনার ওই যে ইফিকাসাস রেমেডি যদি অন্য এতে না থাকে তখনই আপনি একমাত্র করতে পারবেন। যদি ইফিকাসাস রেমেডি থাকে, এই লোকাস টেন্ডারটা কিন্তু বারবার আসে, মেনটেনেবল এবং লোকাস টেন্ডার। এবং আপনার রিটের দেখবেন যে বারবার অনেক ডক্ট্রিন আমাদের জুরিসপ্রুডেন্সিয়াল ডেভেলপমেন্টে কোর্টগুলা, আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন এবং আমাদের এই সাবকন্টিনেন্টে পাকিস্তান সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সবাই এই জুরিসপ্রুডেন্সটা ডেভেলপ করছে, যে লেজিটিমেট এক্সপেকটেশন একটা ডক্ট্রিন। এই ধরনের অনেক ডক্ট্রিন আছে, যে ডক্ট্রিনের মাধ্যমে রিটগুলোকে যারা মেক আউট করতে পারে, এটা এমন একটা বিষয় রিট যে মেক আউট করতে পারে, যে মামলার সন্তোষের কেসে যেমন আছে যেটা করা যায় না, কিন্তু অনেকেই মেক আউট করে দেখা গেল যে এই কেসটা চলতেছে। এই বিষয়টা সবাই এই কারণে 102 এই ধারাটা বারবার পড়তে হবে, বারবার। আমি এখনও বুঝি না ভালোভাবে, তারপরে আপনাদের সামনে দিয়ে কথা বলতেছি, বুঝতে পারছেন, বারবার পড়তে হবে। তা আমি প্রথমেই হেভিয়াস কর্পাসটা একটু বলি। হেভিয়াস কর্পাসটা কি? হেভিয়াস কর্পাসটা হলো, আমি বাংলায় লিখছি, একটি আদালতের আদেশ যা একজন ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে নির্দেশ দেয়, যিনি অন্য একজনকে নির্ধারিত সময় এবং স্থানে বন্দীকে হাজির করতে বাধ্য করেছেন, যাতে আদালত হেফাজতের বৈধতা নির্ধারণ করতে পারে এবং বন্দীর মুক্তির আদেশ দিতে পারে। আমাদের এখানেই আছে, যেমন আমি বলি, আমি অসীম কুমার উকিলকে চিনি, আমার এলাকার লোক। ওই রশিদ সাহেবের কোর্টে অসীম কুমার উকিলের বিরুদ্ধে বারবার মামলা হচ্ছে, ডিটেনশন হয়, পরে কোর্টে ডাইকে নিয়ে তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কোর্টের হাইকোর্টের এই ধরনের আছে, অনেক নজির আছে, যে যদি বারবার হয়, যদি মনে হয় যে এটা আসলে মেলাফাইড ইন্টেনশনে করতেছে, তখন সে হাইকোর্ট ইচ্ছা করলে ঢাকায় ছেড়ে দিতে পারে, রিলিজ করে দিতে পারে যে কোনো আসামি, ডিটেনিউকে। এটা হলো আপনার হেভিয়াস কর্পাস। তারপরে আসি আমরা, ধরেন কোয়ারেন্টু হচ্ছে এমন একটা জিনিস, কোয়ারেন্টু, যে এটার একটা কৌশলগত দিক আছে। যে পর্যন্ত যখন একজন লোকজন চেয়ারম্যান, সে নির্বাচিত হয়েছে, তো একটা মামলা আসলো আমার কাছে, যে সে চেয়ারম্যান সে ওয়াথ টেকিং সেরিমনি হবে, এইটারে চ্যালেঞ্জ করে আসছে। চেয়ারম্যান হয়েছে, নির্বাচিত, ডিক্লেয়ার হয়েছে, সবই হয়েছে, শুধু ওই নির্বাচন কমিশনের যে ওরা বলছে যে তুমি অমুক তারিখে এসে করবা, শপথ নিবা। ওই চেয়ারম্যানের ওই চিঠিটা আসছে, চ্যালেঞ্জ করছে। আমি হিয়ারিংয়ের কোর্টে ওনারা রুলস দিয়ে দিয়েছিল, অন্য একটা কোর্ট, পরে দেখা গেল যে ওইটার কোয়ারেন্টুতে আসছে। কোয়ারেন্টু যে পর্যন্ত আপনি শপথ না নিবেন, এই পর্যন্ত তো কোয়ারেন্টু করা যাবে না। কোয়ারেন্টু হলো যে একটা জায়গায় বসছেন, তখন আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড একটা লোক যদি আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড হয়, সে চলে যাবে, সে এখানে থাকতে পারে, এর নাম হচ্ছে কোয়ারেন্টু। এটা আমি সহজ বাংলায় বললাম আর কি, চলতি বাংলায়। তো এটাকে আমরা অন্যভাবে ঘুরাইয়া যদি বলি, আইনের অধীনে কোনো ব্যক্তির একটি নির্দিষ্ট সরকারি পদ ধারণের কর্তৃত্বের বৈধতা পরীক্ষা করে এবং একটি আদেশ, তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিটি বিশেষ হাইকোর্টের আঞ্চলিক এখতিয়ারের অধীনে আসে, যেটি প্রথমত যে কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে দাখিল করা হয়েছে। এবং কিছুদিন আগেও আমি যখন আগস্টের 5 তারিখের আগেও একটা মামলা শুনছি, এটা কিশোরগঞ্জের একটা এমপি সাহেব, তার ব্যাপারে কোয়ারেন্টু করছিল, কিন্তু এটা ফাইনালি আমরা শুনতে পারি নাই। এই কোয়ারেন্টু বিভিন্ন সময় হয়। তো কোয়ারেন্টু হলো মানে তখনই এটা মেনটেনেবল হবে যখন সে একদম চেয়ারে বসে যায়, বসার পরে যদি দেখা যায় আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড, অথবা সে ঋণগ্রস্ত, তার ঋণ আছে, এটা কোনো হয় নাই, সে আইন দ্বারা বাড়িত,
তখন সে কোয়ারেন্ট হয়ে যাবে। থার্ডলি, প্রহিবিশনটা কি? প্রহিবিশনটা আমাদের দেশে খুব কম এক্সারসাইজ করা হয়। প্রহিবিশনটা বিভিন্ন আপনার ইনজাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা মূলত সিভিল কোর্টে রিটেও হয় অনেক সময় ইনজাংশন আকারে ফর্মে। আমাদের আগে জজ সাহেবরা এগুলো বেশি দিত। এখন স্ট্যাটাসকো দেয় এবং স্টে দেয়, কিন্তু ওই সময় ইনজাংশন ফর্মে আপনাকে দিত আগে। এখন এগুলো চলতে আছে কিনা জানি না, তবে আমরা এই 7-8 বছরে খুব কম দেখছি। তো নিষেধাজ্ঞাটা কি? একটি রিট বিচারিক বা আধা বিচারিক কর্তৃপক্ষের এখতিয়ারের বাইরে কাজ করে এবং আইন লঙ্ঘন করে, তখন নিষেধাজ্ঞা জারির প্রয়োজন হয়। যদিও স্ট্যাটাসকো একটা নিষেধাজ্ঞা, যেমন বোথ দ্য পার্টিজ আর ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাসকো ইন রেসপেক্ট টু পজিশন অ্যান্ড পজিশন, হ্যাঁ, এই ধরনের অর্ডার হয়। তো এইটাও এক ধরনের ইনজাংশন, কিন্তু ওই স্ট্যাটাসকোর ব্যাপারে বলতে চান এই অর্ডারগুলো খুবই ব্যাগ অর্ডার। হ্যাঁ, এই অর্ডারগুলোতে অনেক সময় আপনার পলিউশনের সৃষ্টি হয়। নেক্সট সারসরারি হচ্ছে যদি কোনো কম্পিটেন্ট আদালত একটা ঘোষণা করে, একটা আদেশ দেয়, কিংবা এই যে কোনো কোয়াসি জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হইতে পারে, তখনও কোয়ারেন্ট হইতে পারে। কয়েকটা আছে যে মেডিসিন ল, তারপরে আপনার 4-5টা পয়েন্ট আছে, এই মুহূর্তে আমার মনে করতে পারতেছি না। তবে আমি সারসরারি বিষয়টা কি এটা একটু করি। আদালত থেকে জারি করা একটি রিট যা কোনো নিম্ন আদালত বা অন্য ট্রাইব্যুনাল বা কর্মকর্তার কাছে নির্দেশিত হয়, যার সাধারণ বিচারিক কার্য সম্পাদন করে, তখন কিছু কার্য দ্বারা রেকর্ডের প্রত্যায়ন এবং জারিকারী আদালতের ফেরত পাঠানোর প্রয়োজন হয়। বিচারাধীন বা সমাপ্ত, ওই যে আপনি ধরেন আর্মিদের ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালের অধীনে এখানে রিট চলবে না, সারসরারি চলবে না। কিন্তু অন্যান্য ট্রাইব্যুনাল, কোয়াসি জুডিশিয়াল যে কোনো অর্ডারের বিরুদ্ধে আপনার রিট চলবে। যেমন ওয়াকফ প্রশাসনের বিরুদ্ধে আপনার রিট চলবে। যদি আপিল যদি ইফিকাস শ্রীমোডি অনেক সময় তাকে কোনো ক্ষেত্রে ডাইরেক্ট আসা যায়, কোনো ক্ষেত্রে আপিলটা আপনার অ্যাডজাস্ট করে আসতে হয়। এই অবস্থায় আপনি কিন্তু আর্মি ট্রাইব্যুনালের অর্ডার এগেনস্টে আপনার আসতে পারবেন না, মানে এখানে হাইকোর্টে আসতে পারবেন না, কারণ আমাদের এই আইনেই আছে যে আর্মি ট্রাইব্যুনাল কিংবা কোনো আদালতের বিরুদ্ধে এখানে মামলা চলবে না। তারপর শেষটা হলো 5টার মধ্যে শেষ আমি পড়তেছি ম্যান্ডামাসের প্রথম একটা জরুরি বিষয় হচ্ছে, যখনই ম্যান্ডামাস করবেন তখনই আপনার এটার একটা লাগবে, এটা একটা ম্যান্ডাটরি যে আপনার লিগ্যাল নোটিশ দিতে হবে। এবং ম্যান্ডামাসের আমি এটা পড়ি যে আমি আইনটা পড়ি, এটা করলে সবচেয়ে ভালো হবে। টু রিফ্রেইন ফ্রম ডুইং দ্যাট হুইচ হি ইজ নট পারমিটেড বাই ল টু ডো অর টু ডো দ্যাট হুইচ ইজ রিকোয়ার্ড বাই ল টু ডো। এটার বাংলাটা এমন যে আমাদের এখানে কনস্টিটিউশনে যে বাংলাটা করছে, এটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, বিবৃত করা হয়েছে, তা হচ্ছে কোনো কার্য দ্বারা বা আইনসঙ্গত কর্তৃত্ব ব্যতিরকে করা হয়েছে বা গৃহীত হয়েছে বা তার কোনো আইনগত কার্যকারিতা নাই বলে ঘোষণা করিয়াছে। এটা সারসরারি, ডাইরেক্টিভ, ওটা সারসরারি। কিন্তু আমি যেভাবে করছি দেখি, বিচারিক মাধ্যমে জনসাধারণের কর্তব্য পালনে নিশ্চিত করার একটি হাতিয়ার। এটি একটি উচ্চ আদালত থেকে একটি নিম্ন আদালতে জারি করে একটি আদেশ, যার থেকে তাকে তার উপর অর্পিত একটি জনসাধারণের কর্তব্য পালনে কোনো বাধা কিংবা কোনো ডাইরেকশন দেওয়া, নির্দেশ দেওয়া। এই মুহূর্তে আমরা বলতে চাই যে কে রিট দায়ের করতে পারে, রিটটা কে আসলে দায়ের করতে পারে। রিট দায়েরের প্রশ্ন আসলে প্রথমেই আসবে যে এটা কি মেনটেনেবল কিনা, তার লোকাল স্ট্যান্ডার্ড আছে কিনা, এটা হলো প্রথম বিষয়। 80% চলে যায় মামলা যে এটার লোকাল স্ট্যান্ডার্ড নাই। অনেক মামলা আছে যেটা মেনটেনেবল, নট ইন ফর্ম হয়ে যায়, মেনটেনেবলই না। আমাদের সংবিধানের এবং পাকিস্তানের সংবিধানে একটু কম্প্যারিজন করি যে কারা আসলে সংক্ষুব্ধ ব্যক্তি, কারা সংক্ষুব্ধ ব্যক্তি এবং কারা ব্যক্তি। আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদের অনুরূপ হচ্ছে 1973 সালের পাকিস্তানের সংবিধানের 199 এবং এখানে ব্যক্তি অথবা একজন সংক্ষুব্ধ ব্যক্তি কে আবেদন করতে পারে। হেভিয়াস কার্পাস এবং কোয়ারেন্টুতে শুধু ব্যক্তি হলে হবে, কোনো সংক্ষুব্ধ ব্যক্তির দরকার নেই, এটা আগেও আলোচনা করেছি। এবং
পরবর্তীতে নিষেধাজ্ঞা সাসরে এবং ম্যান্ডামাস রিটের ক্ষেত্রে কারা আবেদন করতে পারে? এই রিটগুলোর ক্ষেত্রে জনসাধারণের জন্য আবেদন করার জন্য উন্মুক্ত এবং যে শেষ তিনটি একজন ব্যক্তির জন্য এই রিটের যে কোনো একজন আবেদন করার জন্য সংক্ষুব্ধ হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। যখনই শর্ত যুক্ত করা হয়েছে, মিস্টার আহসানুল করিম সে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বেলার কেসটাকে উপস্থাপন করেছেন এবং বেরোবাড়ির কেসটাকে উপস্থাপন করেছেন এবং আরও কয়েকটা কেসের উদাহরণ দিয়েছেন। তখনই সংক্ষুব্ধ বিষয়ের যখন প্রশ্ন আসে, তখন আমাদের সুপ্রিম কোর্ট একটা সংক্ষুব্ধ ব্যক্তির জাস্টিস দিদেন চিফ জাস্টিস, লেমেন্টের চিফ জাস্টিস মিস্টার মুস্তাফা কামাল, সে যে বর্ণনা দিচ্ছেন, যে উপস্থাপন করছেন, এই সংক্ষুব্ধ এগ্রিড পার্সনের বাইরেও যে মামলা করা যায় ওই বেলার কেসে এটা উপস্থাপন করেছেন। আমার লেখাতেও কিছু আছে। এখন আমরা এই বলতে চাই যে কারা করতে পারে কারা করতে পারে না, এই ব্যাপারে ওই সংক্ষুব্ধ না হইলেও করা যায় কখন? এটা যদি ব্যাকওয়ার্ড পিপুল হয়, যদি পলিটিক্যাল স্পিরিটেড পার্সন হয়, এই ধরনের লোকজনরা সাধারণত মামলা করতে পারে। যদি সমস্ত জনসাধারণের কোনো ব্যাকওয়ার্ড পিপুলের একটা কোনো ইস্যুকে নিয়ে মামলা করতে পারে। এইসব বিষয় আছে, আমি এখন পড়ব আমরা, এবং কাদের বিরুদ্ধে করা যায় এই বিষয়টা 102-এ ভালোভাবে বর্ণনা করা হয়েছে। তবে প্রজাতন্ত্রের যে কোনো বিষয়ের উপরে তাদেরকে ডাইরেকশন দেওয়া যায়। প্রজাতন্ত্রের যারা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা যারা বুক করে, তাদের বিরুদ্ধে সাধারণত মামলাগুলো হয়। রিটগুলা যেন একটু প্রাইভেট পার্সনের বিরুদ্ধে মামলা হবে না। যেমন প্রাইমারি স্কুলের এই হেডমাস্টার এবং তার এই ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মামলা হবে না। যদিও ইন্ডিয়াতে এই জুরিসপ্রুডেন্সটা একটু এক্সপ্যান্ড করা হয়েছে, যে তারা বলছে যদি এটা যদি 10% যদি হয়, 100% যদি ওই এমপিওভুক্ত হয়, মানে স্যালারি পায়, তখন তারা এই ব্যাপারে কিছু ব্যাপারে কিছু অবজারভেশন তারা দিচ্ছে। তারা জুরিসপ্রুডেন্সটা অনেকটা আগায় নিয়েছেন।